দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ সবাইকে। শিরোনাম জানাবো শুরুতে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচনের তারিখ। As soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. আইন করে কুইক রেন্টালের দায় মুক্তি দেয়া ছিল অবৈধ, রায় হাইকোর্টের। প্রয়োজনে চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। তো ওই জন্যই আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অভ্যুত্থানে আহতদের খোঁজ খবর নিতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা। ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি। আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের পুত্র সুলাইমান সেলিম গুলশান থেকে গ্রেফতার। চকবাজার থানায় হত্যা মামলায় আছে ঢাকার সাবেক এমপির বিরুদ্ধে। পরিবর্তন এসেছে ডেঙ্গু জ্বরের লক্ষণে, বাড়ছে স্থায়িত্ব, প্রকোপ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা। অপচিকিৎসা বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। বিগত সরকারের আমলে টেলিকম খাতে অনিয়ম দুর্নীতির তদন্তে নেমেছে বিটিআরসি। লুটে নেওয়া হয় ৭,৫০০ কোটি টাকার সুবিধা। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। সংস্কার শেষ হলেই নির্বাচনের তারিখ দেয়া হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজান সফররত ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং কাঠামোর সংস্কার প্রয়োজন। তিনি আরও জানান, এই সংস্কার কার্যক্রমের গতির উপর নির্ভর করবে ভোটের তারিখ নির্ধারণ। বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান ডক্টর ইউনূস। বলেন, দায়িত্ব নেওয়ার সময় দ্রুত নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিত প্রতিনিধির হাতে যাবে দেশ পরিচালনার ক্ষমতা। So that's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজই দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রওনা দেওয়ার আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। আরও বিস্তারিত তথ্য জানবো আজারবাইজান থেকে আমাদের সহকর্মী মাহফুজ মিশু আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। মিশু, একটু জানাবেন এই পুরো সফর সম্পর্কে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পুরো সফরটি ওনার আসা যাওয়া সহ ধরলে আসলে 4 দিনের ছিল এবং 4 দিনের সেই সফর সম্পন্ন করে উনি 11:40 এখানকার সময় অর্থাৎ আর মিনিট 20 পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। ফ্লাইটটি মাঝপথে কোথাও রিফুয়েলিং করার কথা। যদি বিশ্লেষণ করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটি কেমন হলো, তাহলে সবশেষ যে বৈঠকটি তিনি আজকে করেছেন সেটি আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে। আপনি জানেন আজারবাইজান ইউরো এশিয়ার একটি সমৃদ্ধ দেশ, যারা এবারের এই COP29 সামিটটি আয়োজক এবং দারুণ আয়োজন করেছে আজারবাইজান নিঃসন্দেহে। আজারবাইজানের রাষ্ট্রপতির সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাতের প্রসঙ্গে যদি বলি, তারা পূর্ব পরিচিত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজারবাইজান প্রেসিডেন্ট আগে থেকে চিনতেন এবং তিনি বলেছেন যে হি ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু মিট হিম। তার সঙ্গে দেখা হওয়াটা তার জন্য একটি বড় বিষয়। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। আজারবাইজান সহ এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নাই। বাংলাদেশের নাগরিকরা সাধারণ ঘটনায় আজারবাইজানের ভিসা পায় না, ফলে এরকম দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার নতুন একটা দ্বার তারা শুরু করেছেন কেবলমাত্র সেই বিষয়টি বলা যায়। প্রফেসর ইউনূসের এই সফরে যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত দক্ষিণ এশিয়ার ভারত ছাড়া আশপাশের সব দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠক করার সুযোগ হয়েছে, যাদের কারো সঙ্গে জাতিসংঘের সময় গেল সেপ্টেম্বরে নিউ ইয়র্কেও তিনি বৈঠক করেছিলেন এবং সেখানে গতকাল
কালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি যিনি শফিকুল আলম বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি অন্যতম অগ্রাধিকার স্যারকে আবারও কিভাবে কার্যকর করা যায় এবং স্যার রিডের কথা তারা বলছেন। ফলে ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ এবং আশপাশের দেশগুলোর যে এক ধরনের টানাপোড়েন বা অনাস্থার সম্পর্ক চলছে সেটি ঘুরিয়ে ফেলার একটা উদ্যোগ প্রফেসর ইউনূস নিচ্ছেন বলে অনেকের কাছে মনে হচ্ছে। প্রফেসর ইউনূস সেই উদ্যোগটি নিচ্ছেন বলে মনে হচ্ছে। এর পাশাপাশি আমরা যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু ইস্যুতে বাংলাদেশের যে অবস্থানপত্র গ্লোবাল লিডার সামিট উত্থাপন করেছেন সেটিতে অনেক রকম নতুনত্ব ছিল। যদিও বলে রাখা ভালো যে এবারের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ভারত, কানাডা কোন দেশের সরকার প্রধান না আসায় আসলে নীতি নির্ধারণের শেষ পর্যন্ত এটি কতখানি ভূমিকা রাখবে সেটি নতুন করে চিন্তার দাবি রাখে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে উন্নত বিশ্বের মানুষ যদি তাদের লাইফ স্টাইল, জীবনাচরণ পরিবর্তন না করে তাহলে জলবায়ু জনিত যে প্রভাব সেটা মোকাবেলা করা সত্যিই কঠিন হবে। বলি অনেক ধন্যবাদ আপনাকে মিশু। আইন করে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ে দায় মুক্তি দেওয়া অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। হাইকোর্ট বলেন, বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধিতে বিশেষ আইন 2010-এর 9 ধারায় এই দায় মুক্তি দেওয়া হয়। এছাড়া ক্রয় সংক্রান্ত 6 ধারা অনুযায়ী মন্ত্রীকে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ বলে জানান আদালত। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, কুইক রেন্টাল করে লুটপাটের বিশেষ আইনে পরিণত হয়েছিল আর এই আইনকে আদালত অসাংবিধানিক ঘোষণা করেছেন। তিনি জানান, সরকার এখন প্রয়োজনে এই চুক্তি সংক্রান্ত বাতিল বা পুনর্মূল্যায়ন করতে পারবে। এর আগে গত 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি করা বিশেষ বিধান কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। বসে থেকে টাকা দিবে সরকার, যদি ওটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। সংবিধানের 15 সংশোধনী বাতিলের শুনানি চলছে আজও। হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী আশিক মাহমুদ, যাচ্ছি তার কাছে। আশিক, এখন শুনানি কোন পর্যায়ে আছে আমাদের জানাবেন। কলি, শুনানিটি শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা জেনেছি জামাতের আইনজীবী শিশির মনির তিনি শুনানি করছেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগে কুইক রেন্টালের একটি জাজমেন্ট হয়েছে, সেখানে ফারাহ মাহবুব এবং দেবাশিস রায় তাদের দ্বৈত বেঞ্চ একটি রায় দিয়েছে। কুইক রেন্টালের মন্ত্রীকে দায়মুক্তি দেওয়ার বিষয়টি অবৈধ ঘোষণা করেছে এবং সেই একই কোর্টে কিন্তু 15 সংশোধনের শুনানি কিন্তু গত কয়েকদিন ধরেই চলছে টানা। এবং সেই শুনানি কিন্তু এর আগে আমরা দেখেছিলাম রিটকারী আইনজীবী বদিউল আলম মজুমদারের যিনি আইনজীবী ছিলেন তিনি শুনানি করেছেন। বিএনপির পক্ষ থেকে শুনানি করা হয়েছে এবং গতকাল আমরা রাষ্ট্রপক্ষ থেকে দেখেছিলাম অ্যাটর্নি জেনারেল তিনি শুনানি করেছেন। আজকে কিন্তু জামাতের আইনজীবী শিশির মনির তিনি শুনানি করেছেন, তিনি এর আগেও শুনানি করেছেন। এবং বলা হয়েছে যে এখানে রিটকারী বলেছেন যে 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের কিন্তু নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছিল, দেশের নির্বাচনী পদ্ধতি ভেঙে দেওয়া হয়েছিল এবং এক নায়কতন্ত্র এবং একক ক্ষমতা বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই পরিস্থিতির কারণে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ আরও বেশ কিছু বিষয়ে সংশোধনীর দাবি করে কিন্তু এই রিটটি বদিউল আলম মজুমদার রিটটি করেন এবং সেই রিটের শুনানি চলছে। এবং বিচারপতিরা কিন্তু বলেছেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জনগণের জনগুরুত্বপূর্ণ বিষয়, সেটি তিনি গুরুত্ব দিয়ে শুনবেন এবং গুরুত্ব দিয়ে শুনে সব পক্ষকে একত্রিত করে সব পক্ষের বক্তব্য শুনে তিনি একটি যৌক্তিক একটি রায় দিবেন, যে রায় মানুষ মনে রাখবে, দেশের মানুষ 50 বছর পর্যন্ত মনে রাখবে, সে কথাও কিন্তু বিচারক বলেছেন। তো এই বিষয়ে আসলে শুনানি চলছে বিভিন্ন পক্ষের এবং এরপরেও আরও জাতীয় পার্টি, গণফোরাম, ইনসানিয়াত বিপ্লব এবং আরও 4 জন আইনজীবী এখানে পক্ষভুক্ত হয়েছে, তারাও শুনানি করবেন। তো আসলে এই শুনানিটি আমরা ধারণা করছি আরও কয়েকদিন চলবে, তারপরও হয়তো বিচারক কোনো রায় হয়তো দেবেন, তখন হয়তো বলা যাবে যে আসলে এটি 15 সংশোধনী বাতিল হচ্ছে কি হচ্ছে না বা কি হচ্ছে সে বিষয়টি আরও পরে বলা যাবে। কলি, ধন্যবাদ আপনাকে আশিক।
বিএনপি ক্ষমতায় গেলে সব আহত এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তারা চিকিৎসার খোঁজ খবর নেন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহতদের ৫ লাখ টাকা অনুদান দেন বিএনপি নেতারা এবং পরে সালাউদ্দিন আহমেদ জানান, আহত কয়েকজনের চিকিৎসা দেশে করা সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। বলেন, ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, রাজনীতি করতে চায়, সে প্রশ্নও রাখেন সালাউদ্দিন আহমেদ। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। চকবাজার থানার হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলেমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত 1:15টার দিকে চকবাজার থানার একটি টিম সুলেমান সেলিমকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে সুলেমান সেলিমের বিরুদ্ধে। ছাত্র জনতাকে হত্যার ঘটনায় মামলা হয় চকবাজার থানায়। আজ বিকেলে ঢাকার সিএমএম আদালতে তোলা হবে তাকে। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এদিকে দুপুরে সিএমএম আদালতে হাজির করা হবে ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে। তাকে কারাগারে পাঠানোর আবেদন করবে পুলিশ। সিএমএম আদালতে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, রাতে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে তোলা হয়েছে কিনা? কলি 3টার দিকে রিমান্ড শুনানি আছে। প্রথমত বলি যে চকবাজার থানার যে মামলা, সেই মামলায় সুলাইমান সেলিম সাবেক এমপি তাকে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ এবং সেই রিমান্ড শুনানি আছে। একই সাথে ভোলার এমপি তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ, সেটিও কিন্তু শুনানি হবে। এছাড়া আরও একজন আসামি আছেন সিএমএম কোর্টের গারদখানায়। তিনি হচ্ছেন বরিশালের পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাকে হাজতখানায় রাখা হয়েছে এবং তিনি পুলিশের অতিরিক্ত অনেকদিন ধরেই তিনি বরিশাল রেঞ্জে দায়িত্ব পালনের আগে তিনি এসবিতে ছিলেন এবং ছাত্র জনতার যে আন্দোলন, সেই গণ অভ্যুত্থানে পুরোটা সময় তিনি এসবিতে ছিলেন এবং তাকেও এই যাত্রাবাড়ি থানার যে হত্যা মামলা, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে কারণেই যে মামলাটি হয়েছে, সেই মামলায় তাকেও গ্রেফতার দেখিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের যে হাজতখানা, সেই হাজতখানায় রাখা হয়েছে। তার মানে কলি এই 3 আসামিকেই কিন্তু দুপুর নাগাদ 3টার মধ্যে তাদেরকে আদালতে তোলা হবে এবং শুনানি শুরু হবে। কলি, ধন্যবাদ আপনাকে রাব্বি। ভাইরাস মিউটেশনের ফলে বদলে গেছে ডেঙ্গু জ্বরের লক্ষণ, বেড়েছে স্থায়িত্ব। নভেম্বরের মাঝামাঝি এসেও কমছে না প্রকোপ, এমনকি প্রাদুর্ভাব আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তর। শিশু, গর্ভবতী নারী এবং প্রবীণদের জ্বর হলেই টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সতর্ক পর্যবেক্ষণে রাখতে বলছেন ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্তদের। একই সাথে এসেছে ঘরোয়া অপচিকিৎসা বাদ দেওয়ার তাগিদ। শওকত মঞ্জুর শান্ত জানাচ্ছেন বিস্তারিত। 4.5 বছরের সোয়াইবা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে রাজধানীর এক হাসপাতালে। ছোট্ট শরীরে সপ্তাহখানেক লড়াইয়ের পর এখন অনেকটাই সুস্থ সে। আমার শরীরে কোনো জ্বর নেই, আমি ডাক্তার বললে আমি বাজারে চলে যাব। তবে সোয়াইবার মতো এমন সরল অভিজ্ঞতা হচ্ছে না সকল ডেঙ্গু জ্বরে আক্রান্তদের। বেশিরভাগ ক্ষেত্রেই কোনটা ডেঙ্গু আর কোনটা সাধারণ জ্বর তা আলাদা করতে পারছেন না অনেকেই। ডেঙ্গু জ্বরকে যেমন অনেকেই পাত্তা দিচ্ছেন না, তেমনি অনেকেই সাধারণ জ্বরেও নিচ্ছেন সর্বোচ্চ প্রস্তুতি। সমস্যা হচ্ছে নতুন ভেরিয়েন্টের কারণে বলাও যাচ্ছে না কোনটা ডেঙ্গু আর কোনটা স্বাভাবিক জ্বর। গেল বছরের তুলনায় প্রাদুর্ভাব কম হলেও মৃত্যুর মিছিল থেমে নেই। যদিও বছরের এই সময়ে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকার কথা নয়। তবে কি ডেঙ্গু জ্বরের ব্যাপ্তি বছরব্যাপী হতে যাচ্ছে? একই সাথে ডেঙ্গু জ্বরের প্রতিষ্ঠিত লক্ষণের বাইরেও নতুন কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। প্রচুর রোগী আসছে ডায়রিয়া নিয়ে, ডায়রিয়া জ্বর, ডেঙ্গুর টেস্ট পজিটিভ। প্রচুর রোগী আসছে বুকে ব্যথা নিয়ে, নিউমোনিয়া নেই বুকে ব্যথা, এমন প্রচণ্ড ব্যথা আমার মনে হচ্ছে নিউমোনিয়া হয়ে গেল বা হার্ট অ্যাটাক হলো কিনা।
কিন্তু দেখা যাচ্ছে তার ডেঙ্গু পজিটিভ। আবার এমনও হচ্ছে ডেঙ্গু রোগ, প্লেটলেট কাউন্ট কম, বাংলায় অনুচক্রিকা বলি, কিন্তু ডেঙ্গুর টেস্ট নেগেটিভ হচ্ছে। ডেঙ্গু রোগীদের হাত পা ফুলে যাচ্ছে, যেটা আগে ছিল না। গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় 1705 জন। এবার এতটা ভয়াবহ না হলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তবে কি ডেঙ্গু জ্বরের ক্ষতিকর প্রভাব বৃদ্ধি পেয়েছে, নাকি মানুষের উদাসীনতা কিংবা অতি উৎসাহী সচেতনতা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে? মনে করছিলাম যে প্রথম জ্বরই, তারপরে আমি জ্বর পরীক্ষা করছি, অ্যান্টিবায়োটিক খাইছি। পেঁপে পাতার রস আমরা নিজে থেকেই খাওয়াইছি, ওটা ডাক্তার সাজেস্ট করে নাই। এবং এই বছর অনেক রোগী খারাপ হয়ে যারা আইসিইউতে গিয়েছেন বা মারা গিয়েছেন, এদের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু বাসা বাড়িতে অপচিকিৎসা বা ওভার ট্রিটমেন্টের কারণে। ডেঙ্গুর কিন্তু আলাদা কোনো ওষুধ নেই, ওষুধ একটাই, জ্বর কমাতে হবে প্যারাসিটামল দিয়ে, আর শরীর যেন পানি শূন্য না হয়। অহেতুক আখের রস, ফলের রস, ডাবের পানি খাওয়ার বা বেশি বেশি খাওয়ার কোনো দরকার নেই। মৃত্যুর কারণ নির্ধারণে গবেষণা করছে স্বাস্থ্য অধিদপ্তর। বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গুকে সাধারণ জ্বর মনে করা, একদম শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসা এবং আগে থেকে জটিল রোগে আক্রান্ত থাকাই প্রধান কারণ। আমাদের একেবারে খুব অন্তিম অবস্থা না হলে কোনোভাবেই আর পারছি না ছাড়া বা হাসপাতালে নিচ্ছি না, শকের কেস ফেরত আনা 50-50। ম্যাক্সিমাম ডেথগুলো দেখলে 15 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার সময় দিচ্ছে, এরকম কেসও কম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবারের ডেঙ্গুর প্রাদুর্ভাব দীর্ঘায়িত হতে পারে আরও মাস দুয়েক। দিয়েছে মশক নিধনের তাগিদ। বাচ্চার ডেঙ্গি মানে এটা সিভিয়ার কেস, প্রেগন্যান্ট উমেনের ডেঙ্গি মানে সিভিয়ার কেস। এখনও রাজধানী সহ সারা দেশেই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সবাই সচেতন না হলে সহসা ডেঙ্গু থেকে মুক্তি লাভ সম্ভব নয় বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু জ্বরের প্রকোপের সময়সীমা যেমন বেড়েছে, তেমনি এর লক্ষণও এসেছে নানা পরিবর্তন। এতে জ্বরটি ডেঙ্গু কিনা তা নিশ্চিত না হয়েই নিজেরাই অতি সচেতনতার বশে করছেন অপচিকিৎসা। এতে ডেঙ্গুর পাশাপাশি শুরু হচ্ছে নানা ধরনের শারীরিক জটিলতা, যা মানুষকে মৃত্যুর দিকেও ঠেলে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। খাদ্য অধিদপ্তরের সভা শেষে ব্রিফ করছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই জিনিসগুলিও কিন্তু এটা ওই শিল্পটাও কিন্তু ডেভেলপ করছে। আগে চাতাল জাতীয় সিস্টেম যেটা ছিল, এখনও কিন্তু চুক্তিও কিন্তু দেখবেন যে পরিমাণ কিন্তু কমে আসবে, কিন্তু একটা মিলিয়ে অনেক টাকা দেবে, অনেক চাল দেবে, অনেক টাকা দেবে। আমরা আশা করছি যে এই জাতীয় ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে না, যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। এই কারণ এ সংক্রান্ত আইন কারণ বিধিবিধান যেগুলি আছে আমরা পরীক্ষা পর্যালোচনা করবো, এটা যাতে ফেল যাতে না করে এবং করলে যাতে তারা ভবিষ্যতের জন্য তারা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তার জন্য আমরা ব্যবস্থা করব। আর যেটা বলছেন যে ভোগান্তির কথা যেটা বলছেন, আমি গণমাধ্যমকে অনুরোধ করবো এ ব্যাপারে আপনারা সতর্ক নজরদারি করেন এবং আমাদের নজরে জিনিসগুলি যদি আসে, যদি সচিব সাহেবের কাছে আসে, ডিজি সাহেবের কাছে আসে, আমার কাছে যদি আসে, বা যারা আঞ্চলিকভাবে আছেন তাদের কাছে আপনারা বলেন, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুডের কাছে বলেন, ডিসির কাছে বলেন, যেতে বলেন। আশা করছি প্রতিবিধান হবে এবং যদি ইয়ে হয় আপনারা গণমাধ্যমের কাছে আমরা সহায়তা কামনা করছি। আর আমাদের তরফ থেকে আমরা প্রশাসনিক সকল ব্যবস্থা নিচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল যে প্রতি বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু দেখা যায় যে মৌসুম শেষ হয়ে গেছে, তারপরে লক্ষ্যমাত্রার কোনোটাই পূরণ হয় না। আসলে এটা প্রতি বছর কেন হয়? বরাবরই তো তাই হয়ে আসছে। না, আপনার প্রতি বছরে আমার মনে হয় তো গোডাউনে মরলেস এখনও তো আমরা একেবারে কমফোর্টেবল না হলেও ইয়া নেই আছে। এখন 12 লাখ টনের কাছাকাছি খাদ্যশস্য মজুদ আছে, তাই না? 12 লাখ টনের কাছাকাছি খাদ্য চাল গম মিলে আছে। আপনার কিছু মানে সংগ্রহ লক্ষ্যমাত্রা যেটা আমনে কিন্তু সংগ্রহটা কম হয় ট্র্যাডিশনালি। আমাদের সবচেয়ে বেশি সংগ্রহ হয়, সবচেয়ে বড় ক্রপ কিন্তু আপনারা জানেন বর্তমানে বড়। তা সত্ত্বেও এবারে আমরা আমনের দিকে জোর দিচ্ছি, যেহেতু চালে এবারে আমাদের দেশের একটা অংশে কিছু এলাকাতে, যেমন স্পেশালি ফেনী, নোয়াখালী, পার্ট অফ চিটাগাং, পার্ট অফ কুমিল্লা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটা জেলায় আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এটা এখন আমরা আমনের মাধ্যমে, যেহেতু উত্তরাঞ্চলে ভালো ফলনের আমরা গিয়ে দেখেছি এবং যারা এখানে রিজিওনাল কন্ট্রোল ফুড আছে তারা আশাবাদী যে তারা এটা সংগ্রহ করতে পারবে। আমরা আশা করছি পারবো। আমরা সকল চেষ্টা থাকবে। নখ দন্তহীন বাঘ তকমা থেকে কবে মুক্তি পাবে দুর্নীতি দমন কমিশন?
দল নিরপেক্ষ কমিশন গঠনে কতটা সফল হবে সার্চ কমিটি, এমন আলোচনা নানা মহলে। সার্চ কমিটির দেয়া তালিকা থেকে একজন চেয়ারম্যান এবং 2জন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। দুদক সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে পারলে স্বাধীন কমিশন গঠন করা সম্ভব। রাজীব আহমেদের রিপোর্ট। বুরু থেকে কমিশনের যাত্রায় লক্ষ্য ছিল স্বাধীনভাবে দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক, কিন্তু এ লক্ষ্যে সংস্থাটি বরাবরই পিষ্ট হয়েছে রাজনৈতিক প্রতিপত্তির জাতাকলে। অনেকটা শক্তের ভক্ত নরমের জম, এ প্রবাদের বাস্তব রূপ ছিল দুদক। জুলাই 24-এর গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনায় স্বাধীন কমিশন। সম্প্রতি আগের পুরো কমিশন পদত্যাগ করলে দুদক গঠনের দায়িত্ব দিয়ে কমিটি গঠন করে সরকার। চলতি সপ্তাহে দুদক আইন 2004-এর 7 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি রেজাউল হককে সভাপতি করে 5 সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ফারহা মাহবুব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম, পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম এবং সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, সংস্থাটিকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত করতে বড় ভূমিকা থাকবে সার্চ কমিটির। জানালেন, দক্ষ রাজনৈতিক লেজুর মুক্ত ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্ত করার আহ্বান। কমিশন যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা যেন পেশাগত দক্ষতার পাশাপাশি তাদের যেন সৎ সাহস দৃঢ়তার দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি কর্মজীবনে তারা যেন কোনো প্রকার দলীয় প্রভাবে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ না থাকে, কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে তাদের কোনো রাগ অনুরাগ বা এই ধরনের সম্পর্ক না থাকে, এরকম ব্যক্তি খুঁজে বের করতে হবে। যোগ্যতা সম্পন্ন না হয়ে ব্যক্তি যদি আসেন, এমন ব্যক্তি যদি আসেন তিনি তার মধ্যে কোনো বিশেষ মহলের প্রতি রাগ অনুরাগ থাকবে, তিনি কিন্তু ওই যে অভ্যন্তরীণ যে সংস্কার সেটা করতে পারবেন না বা তারা করতে পারবেন না। একই সঙ্গে দুদকের আলাদা প্রসিকিউশন টিম থাকা জরুরি বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। কমিশন গঠনে সংস্কার কমিটির সরাসরি কোনো ভূমিকা না থাকলেও সার্চ কমিটি চাইলে নানাভাবে সহযোগিতার সুযোগ আছেও বলে জানান তিনি। যে দুর্বলতার ক্ষেত্রগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের প্রসিকিউশন, এবং সেটাকে কিভাবে, এবং সেখানেও দলীয় প্রভাব, দলীয় বিবেচনায় নিযুক্ত আইনজ্ঞ, এই ধরনের বিষয়গুলোকে আমাদেরকে কিভাবে মোকাবেলা করা যায় সেগুলো নিয়ে আমরা অবশ্যই বিবেচনা আমাদের পরিচালনা থাকবে। তো আমাদের যেহেতু রিফর্ম কমিশন হিসেবে গঠন করা হয়েছে, আমাদের একটা সুনির্দিষ্ট ম্যান্ডেট আছে। এই কাজটা করার ক্ষেত্রে যতটুকু আমাদেরকে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন সেটি যেই পক্ষ থেকেই হোক সেটি আমরা গ্রহণ করবো এবং প্রদান করবো। যে কোনো সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিতে সংস্কার কমিশন বিশেষ গুরুত্ব দিবে বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বরগুনায় প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় এক বৃদ্ধাকে হত্যা করেছে ডাকাতরা। বুধবার রাতে বামনা উপজেলার কাকচিরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমার 2 ছেলে সৌদি প্রবাসী। পুলিশ জানায়, রাতে বাড়িতে ঘুমিয়েছিলেন ফাতেমা আর তার স্বামী খোরশেদ। হঠাৎই দরজা ভেঙে সেখানে হামলা চালায় একদল ডাকাত। খোরশেদ এবং ফাতেমার হাত পা বেঁধে লুটপাট চালায় বাড়িতে। স্থানীয়দের ধারণা, ডাকাতদের চিনে ফেলায় হত্যা করা হয় ফাতেমাকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরের হাজারিহাটি বোয়ালমারি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ভোরে মাঠে পানের বরজে কাজ করতে যায় শ্রমিকরা। এ সময় বরজের পাশে এই নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে তারা। পরে 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হত্যার পর মরদেহটি মাঠে ফেলে রাখা হয়। মানিকগঞ্জে আর আরিচাঘাটে আগুনে পুড়ল ড্রেজারের ভাসমান পাইপের ফ্লোটার। সকালে বিআইডব্লিউটি এর ড্রেজার বেস অফিসের সামনে সারিবদ্ধভাবে রাখা ফ্লোটারে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। আর ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় শতাধিক ফ্লোটার। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানানো যায়নি। আগুনে প্রায় 5 কোটি টাকার
ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। ড্রেজারের পাইপ পানিতে ভাসিয়ে রাখার জন্য ফ্লোটারগুলো ব্যবহার করা হতো। এক একটি ফ্লোটারের দাম 4 লাখ টাকা করে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তাৎক্ষণিকভাবে যেহেতু নদীর ধারে পাম্প সেট করে আগুন নির্বাপন করতে শুরু করে। কি কারণে আগুন লেগেছে এটা আমরা এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। গেল 1.5 দশকে শেখ হাসিনা সরকারের আমলে অনিয়ম আর দুর্নীতির অভয়ারণ্য হয়ে ওঠে টেলিকম খাত। সালমান সিন্ডিকেটের প্রভাব বলয়ে বন্দী হয়ে পড়ে কর্মকর্তারা। বেসুমার অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে লুটে নেওয়া হয় 7,500 কোটি টাকার সুবিধা। আইওএফ সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে বিটিআরসি। প্রাথমিক পর্যায়ে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। গত 15 বছরে টেলিকম খাতে বেসুমার অনিয়ম দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আইজিডব্লিউ, আইসিএক্স, আইএজি সহ বিভিন্ন খাতের লাইসেন্স প্রদানে অনিয়ম এবং রাজস্ব ফাঁকির বিষয়ে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। পতিত সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক কল পরিচালনা ব্যবসায় প্রায় 7,500 কোটি টাকার লুটের বিষয়টি তদন্ত চলছে। আইন বহির্ভূতভাবে আয়োগ গঠনের মাধ্যমে রাজস্ব ভাগাভাগিতে অনিয়ম পেয়েছে সংস্থাটি। যে ওরা অ্যাকচুয়াল কি রেটে আনতেছে ওইটা দেখার কোনো মেকানিজম ছিল না, হয়তো দিস কুড হ্যাভ বিন ওয়ান রিজন। এখন রেভিনিউ শেয়ার করেছে লোয়ার ট্যারিফে, তো এইখানে যে একটা গ্যাপ, এই গ্যাপে একটা তৈরি হয়েছে, একটা ধোঁয়াশা জায়গা তৈরি হয়েছে। এইটা সিরিয়াসলি দেখার ব্যাপার আছে। 2015 সালে আইএফ সিন্ডিকেট গঠনের মাধ্যমে আন্তর্জাতিক কল ব্যবসা দখলে নেয় সালমান এফ রহমানের সিন্ডিকেট। অভিযোগ আছে ভয়েস কলে নামমাত্র ট্যারিফ নির্ধারণ করার জন্য ওই সময় মন্ত্রণালয়কে দিয়ে বিটিআরসিকে বাধ্য করেন এই প্রভাবশালী নেতা। বিষয়টি আমলে নিয়ে ট্যারিফ কাঠামো পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে বিটিআরসি। বিশ্বের বিভিন্ন জায়গায় কল টার্মিনেশন রেট, তার মধ্যে বাংলাদেশের কল টার্মিনেশন রেট মনে হয় ওয়ান অফ দ্য লোয়েস্ট। এই ট্যারিফটা লো করায় বেনিফিটেড হচ্ছে কে? ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। লুজার হচ্ছে কে? লুজার হচ্ছে গভর্নমেন্ট রেভিনিউ পাচ্ছে না। সো এই ট্যারিফটা কতটুকু বৃদ্ধি করা যাবে বা আদৌ বৃদ্ধি করা যাবে কিনা, জিনিসটা একটা স্টাডির ব্যাপার। এই স্টাডিটা আমরা শুরু করেছি। রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি আইএফ সিন্ডিকেট মোবাইল অপারেটরদের টাকা ফাঁকি দিয়েছে। বিটিআরসির কাছে এমন অভিযোগ জানিয়েছে অপারেটররা। আইজিডব্লিউ অপারেটরস ফোরাম নামে যে ইকোসিস্টেমে যে স্টেপটা করা হয়েছিল, সেটা কিন্তু বিটিআরসি যে আইএলটিটিএস পলিসি ছিল সেটারই একটা ব্যত্যয় ছিল। সেক্ষেত্রে আমাদেরও একটা বড় ধরনের লস হয়েছে প্রতি মাসে। সব অপারেটররা মিলে যদি আমরা বলি, এখানে যদি গভর্নমেন্ট 150 কোটি টাকা লুজ করে প্রথম দিকে, আমরাও প্রায় 70 থেকে 80 কোটি টাকা লস করেছি প্রতি মাসে। আইএফ সহ টেলিকম খাতের সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে আইএলটিটিএস পলিসি পর্যালোচনার পরামর্শ প্রযুক্তিবিদদের। আমাদের ব্যাংকিং সেক্টরে যে ঘটনা ঘটেছে, আমরা হাজার হাজার কোটি টাকা দিন খেলাপি যেমন এখন আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রেও প্রায় একই ধরনের ঘটনাটাই ঘটেছে। আমার মনে হয় একটা সময় এসছে আমাদের আসলে এই পলিসিগুলো এবং আইএলটিটিএস পলিসিগুলো কিন্তু অনেক পুরনো। 2008 সালের পলিসি আজকের বাস্তবতায় আসলে নিরিখে আমাদের আসলে পুনর্বিবেচনা করার দাবি রাখি। অভিযোগ আছে গত 9 বছরে আন্তর্জাতিক ভয়েস কলে প্রকৃত দরের চেয়ে কম মূল্য ঘোষণা করে 7,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের আইওএফ সিন্ডিকেট। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ আর পানি শিল্পের 6টি আন্তর্জাতিক প্রদর্শনী। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস সেমস গ্লোবাল ইউএসএ এই প্রদর্শনীর আয়োজন করেছে। সকালে আইসিসিবিতে প্রদর্শনী উদ্বোধন করেন সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম। বলেন, এই আয়োজন দেশের নির্মাণ, আবাসন, বিদ্যুৎ এবং পানি শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। প্রদর্শনীতে 20টি দেশের 500টির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। 195টি বুথের মাধ্যমে পণ্য এবং সেবা প্রদর্শন করা হচ্ছে। বহুমাত্রিক শিল্পক্ষেত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনী বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়। একটি ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সরাসরি B2B যোগাযোগ স্থাপনের আশা করছেন আয়োজকরা। প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। আমাদের সক্ষমতা নিয়ে চেষ্টা করছি বাংলাদেশ মার্কেটে আমাদের যতটুকু কন্ট্রিবিউট করা যায় করার জন্য এবং সেখানে প্রফেশনালিজমের ছাপ রাখার। শেষ পর্যন্ত আত্মহুতি দিলেন ইরানের মানবাধিকার কর্মী কিয়ানুশ সানজারি। সরকারের বিরুদ্ধে মত প্রকাশের অধিকার হরণের অভিযোগ তুলে আগেই দিয়েছিলেন হুঁশিয়ারি। 4 বন্দী মানবাধিকার কর্মীকে মুক্তি না দিলে বিলিয়ে দেবেন নিজের প্রাণ।
বেঁধে দেন সময়সীমাও, কিন্তু মুক্তি দেয়া হয়নি বন্দীদের। পরে অন্যায়ের বিরুদ্ধে একদিন জেগে উঠবে ইরানিরা, এই স্বপ্নের কথা জানিয়ে প্রাণ দেন কিয়ানুশ সানজারি। 12 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে লিখেছিলেন, জীবন আর মৃত্যুর মাঝে একটিকে বেছে নিতে যাচ্ছেন তিনি। তখনই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিয়ানুশ সানজারি। একদিন পর ঘোষণা দিলেন, মত প্রকাশের অধিকার হরণ করে আটকে রাখা 4 মানবাধিকার কর্মীকে ইরান সরকার মুক্তি না দিলে আত্মহত্যা করবেন তিনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত বেঁধে দিয়েছিলেন সময়সীমা। ঘড়ির কাঁটা 7টা পার হওয়ার কয়েক ঘন্টা পরই নিশ্চিত করা হয় কিয়ানুশের মৃত্যুর খবর। নিজের প্রতিশ্রুতি রক্ষার আগে দেয়া শেষ পোস্টে বলেন, বিক্ষোভ সমাবেশ করা জনগণের অধিকার। রেখে যান প্রত্যাশা, একদিন দাসত্বের বিরুদ্ধে জেগে উঠবে ইরানিরা। ফাতেমি সেপেহারি, নাসরিন সাকরামি, তমাচ সালেহি, আশরাম রেজাই 2022 সালে আলোচিত মাহাসা আমিনীর মৃত্যুর ঘটনায় নজিরবিহীন বিক্ষোভে সক্রিয় ছিলেন এই 4 মানবাধিকার কর্মী। বর্তমানে যারা কারাবন্দী, তাদের মুক্তির দাবি জানিয়েছিলেন কিয়ানুশ। নিজেও বহুবার রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে গিয়েছিলেন এই মানবাধিকার কর্মী। 2007-এ ইরান ছেড়ে পাড়ি জমিয়েছিলেন নরওয়েতে। কাজ করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাতে। 2011 সালে আবার ফেরেন জন্মভূমিতে। আবার যেতে হয় কারাগারে, দেয়া হয় 11 বছরের সাজা। 2019 সালে অসুস্থতাজনিত কারণে মুক্তি পেয়েছিলেন। এভিন কারাগারে নির্মম নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলেন তিনি। মূলত ইরানের রাজনৈতিক বন্দীদের রাখা হয় এই কারাগারে। কিয়ানুশের মৃত্যু আলোড়ন তুলেছে দেশ ও দেশের বাইরে। এরই মধ্যে ইরান সরকারের সমালোচনায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা। 1 দশক ধরেই মানবাধিকার ইস্যুতে বেশ চাপে রয়েছে ইরান সরকার। ধারণা করা হচ্ছে কিয়ানুশের মৃত্যু সেই চাপ আরও বাড়াবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননেও ইহুদি সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীটি। নতুন অভিযানে নিহত হয়েছে আরও 6 ইসরায়েলি সেনা। উভয় পক্ষই স্বীকার করেছে হতাহতের কথা। গত 1.5 মাসে 47 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে লেবাননে। এছাড়া বুধবার ইসরায়েলের অভ্যন্তরে কমপক্ষে 23 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হাইফা থেকে 45 কিলোমিটার দূরেও হয়েছে হামলা। বুধবার প্রায় 24 ঘন্টায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলে। নিরাপদ আশ্রয়ে যায় বাসিন্দারা। দেশসেরা দাবাড়ু গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর তার পরিবারের পাশে দাঁড়ান এই ক্রিকেটার। জিয়ার সন্তান ফিদে মাস্টার তাসিন তাজওয়ারের পড়াশোনা এবং দাবা খেলার খরচ চালানোর তাগিদ দেন তামিম, এবং সেই সাথে 5 লাখ টাকার চেক জিয়ার হাতে তুলে দেন তিনি। সেই সাথে যে কোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দেন সাবেক টাইগার অধিনায়ক। ক্রীড়াঙ্গনে বিভিন্ন জায়গা থেকে জিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। তবে তামিমের মতো তাহসিনের উজ্জ্বল ভবিষ্যতে সারথি হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। গত 5 জুলাই জাতীয় দাবা প্রতিযোগিতার গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়ে জিয়া। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে আর বাঁচানো যায়নি। আইসিসির যে কোনো টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের আয়োজন সত্য স্থগিত দাবি জানিয়েছে রশিদ লতিফ। 2 দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বহাল রাখার তাগিদ সাবেক এই পাকিস্তান অধিনায়কের। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট নিয়ে এসব কথা বলেন তিনি। সেই সাথে পরিস্থিতির উন্নতি না ঘটলে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির সাথে খেলা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখছেন রশিদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। নিরাপত্তা ইস্যুকে পুঁজি করে পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় বিসিসিআই। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। 2025 সালের ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও এখনও প্রকাশিত হয়নি সূচি। সংকট নিরসনে কঠোর পদক্ষেপের তাগিদ সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফের। তার দাবি, আইসিসি যে কোনো টুর্নামেন্টে এই 2 দেশের আয়োজন সত্ত্বেও স্থগিত করা উচিত। নিরাপত্তার অজুহাতে বিসিসিআই এর অবস্থান মোটেও শক্ত নয়। আইসিসির এমন বৈশ্বিক ইভেন্টগুলোতে ভারত পাকিস্তানের আয়োজন সত্ত্বেও স্থগিত করা উচিত, যতদিন না তাদের ঝামেলা মেটে। এই বিষয়ে স্থায়ী সমাধানে আসা খুব জরুরি। সংকট নিরসনে আইসিসিকেই এগিয়ে আসতে হবে সবার আগে। পাকিস্তানে খেলতে ক্রমাগতভাবে আপত্তি জানিয়ে আসছে ভারত। তাদের অনড় অবস্থানের জন্য সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। তবে এভাবে চললে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির সাথে খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রশিদ লতিফ।
পরিস্থিতি না বদলালে ভারতের সাথে খেলা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আমার হাতে ক্ষমতা থাকলে আমি এই পদক্ষেপই নিতাম, এজন্য কাউকে দোষারোপ করতাম না। তারা যদি পাকিস্তানে এসে খেলতে না চায় তাহলে আমাদের সাথে খেলারই দরকার নেই। 2008 সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জেরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষীয় সিরিজ। পরিস্থিতি স্বাভাবিক করতে পাকিস্তান চেষ্টা চালালেও বরফ গলছে না ভারতের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টাটা আপডেট এ পর্যন্তই। পরের ঘন্টার খবর নিয়ে শাওন দত্ত ফিরছেন ঠিক দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।